স্বাগতম প্রিয় শিক্ষার্থী। আজকে এখন তোমাদের আছে এই পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনার তৃতীয় অধ্যায়, যেটি আছে যে বর্জ্য ব্যবস্থাপনা ও কৃষি সম্পদ সংরক্ষণ। তো এইটি তোমাদের এখন হবে যে শুরুতে এইখানে আমাদের যে জিনিসটা আছে, যে এইখানে আছে হচ্ছে হলো প্রথমেই বায়োগ্যাস নিয়ে কথাবার্তা আছে, যে বায়োগ্যাস আমরা কি বলতে কি বুঝি। এটা কিন্তু পরীক্ষায় আসবে যে বায়োগ্যাস কি আসলে, বায়োগ্যাস জিনিসটি কি। বায়োগ্যাস হচ্ছে হলো এরকম এক ধরনের জিনিস যেটাকে দুইটা ভাবে উৎপন্ন করা হয়, যে যে জৈব পদার্থ থেকে, এবং তাকে কি অবায়বীয় জৈব পদার্থকে অবায়বীয় পদ্ধতিতে, মানে বাতাসের অনুপস্থিতিতে যদি আমরা এই পচাই, তাইলে কিন্তু মিথেন গ্যাস উৎপন্ন হবে, যেটা হচ্ছে হলো 60 থেকে 70% পরিমাণের কিন্তু এক ধরনের গ্যাস তৈরি হবে, মিথেন গ্যাস। এটাকেই কিন্তু হচ্ছে হলো মূলত বায়োগ্যাসের মেইন কথা হচ্ছে হলো এইটা। এবং বায়োগ্যাস তৈরিতে কাঁচামাল হিসাবে কি ব্যবহার করা হয়, এটাও পরীক্ষাতে আসবে, যে কাঁচামালগুলো কি কাঁচামাল হিসাবে আসে, যে হচ্ছে হলো যে বিভিন্ন রকমের পশু প্রাণীর মলমূত্র, তারপরে হচ্ছে হলো পাতা লতা পাতা এগুলা, তারপরে হচ্ছে হলো যে এই তরি তরকারি সবজি, এই এদের অংশ আর কি। এই সবগুলো মিলিয়ে কিভাবে করা হয়, এইটা মূলত করা হয় হচ্ছে হলো একটা প্ল্যান্টের মধ্যে। সে প্ল্যান্টটা আমি তোমাদেরকে এখানে যদি আঁকায় দিই, তোমাদের বায়োগ্যাস আসলে কিন্তু এই প্ল্যান্টটা অবশ্যই আঁকায় দিতে হবে। তো মূলত এটা হচ্ছে, যদি আমি মাটির লেভেল ধরি, তো এইখানে বায়োগ্যাস প্ল্যান্টটা থাকে কীরকম, যে মূলত আচ্ছা, এইখানে মূলত একটা মেইন এরকম প্ল্যান থাকে, যেইখানে আউটলেট এইখান থেকে বাইরে থেকে এইখানে আমি এই একটা আউটলেট লাইনের মাধ্যমে এইখানে আমি বর্জ্য পদার্থগুলো দেই। এই যে এইখানে যে বললাম, এই যে কাঁচামালগুলো কিন্তু এইখানে দেয়া হয়, এবং এর সাথে দেয়া হয় কি, এর সাথে দেয়া হয় হচ্ছে হলো পানি। তাইলে মূলত কাঁচামাল আর পানি এইগুলা 1:2 অনুপাতে এইখানে কিন্তু দেয়া হয়। পরে এই জিনিসগুলো এইখানে আস্তে আস্তে কিন্তু এই ট্যাঙ্কের মধ্যে চলে এসে এইখানে এই যে অবায়বীয় পদ্ধতি, তার মানে এখানে কিন্তু কোনো বাতাস নাই, অক্সিজেনের অনুপস্থিতিতে এইগুলা কিন্তু গ্যাস তৈরি হয়। পরে এইখান থেকে এই যে এই লাইন দিয়ে এইখান থেকে বাইরে আসে, এইখানে একটা ভালভ লাগানো থাকে, যেখান দিয়ে গ্যাস নির্গমন এগুলা নিয়ন্ত্রণ করা হয়। পরবর্তীতে এইগুলা যে কি হয়, এইখানে বিদ্যুৎ লাইন যায়, যে ওইখানে দেখা যায় যে কোথাও হচ্ছে হলো এরকম কি করা হচ্ছে, এই যে বাল্ব জ্বালানো হয়। তারপরে কোথাও থেকে দেখা যায় যে এই চুলায় হচ্ছে হলো রান্না করা হয় যেখানে। তো এই জিনিসগুলো কিন্তু এইখানে করা হয়। এবং একই সাথে এই গ্যাস হওয়ার পরে এইখানে যে নিচে যে জিনিসগুলো থাকে, যে কঠিন পদার্থ কিংবা সেমি সলিড, অর্ধ তরল কিংবা অর্ধ কঠিন যে পদার্থগুলো থাকে, এইগুলা এইখান থেকে আউটলেট ট্যাঙ্কে জমা হয়। এই যে আউটলেট ট্যাঙ্ক, এই আউটলেট ট্যাঙ্কে জমা হয়। পরে এই জায়গা থেকে এইগুলা দিয়ে কিন্তু বের করে নিয়ে এইখান থেকে হচ্ছে হলো এইগুলাকে স্লারি বলে, SLURRY। এইগুলাকে কিন্তু এরা খুবই মানে উন্নত ধরনের হচ্ছে হলো কি জৈব সার হিসাবে কিন্তু ব্যবহার করা হয় আর কি, এই স্লারিগুলোকে, যেটাই আউটলেট ট্যাঙ্ক থেকে আসে আর কি। মূলত ঘটনা হচ্ছে হলো এইটাই। এইখানে তোমরা যেটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, যে কোনটার কি হবে, এই মাপগুলো তোমরা লিখবা। তারপরে হচ্ছে হলো এই হইতেছে হলো কি কি জিনিস দিয়ে, এই যে কংক্রিট, তারপরে যে ইট বালু,
এই জিনিসগুলো হচ্ছে হলো এই যে তৈরির যে উপকরণ আছে এই জিনিসগুলো তোমরা লিখবা, এবং একই সাথে এই যে এই সব কিছুর এই যে কথা বললাম এইগুলার বর্ণনা দিতে হবে আর কি। তাহলে মূলত আমার প্রশ্নটা কিন্তু এখানে ঠিকঠাক আসবে, যে এখানে তিনটা অংশ থাকে, ইনলেট, ট্যাঙ্ক, ডাইজেস্টার বলে। এই যে এইটা হচ্ছে হলো এই যে ইনলেট ট্যাঙ্ক, এই যে এটা হচ্ছে হলো ডাইজেস্টার, তার কারণে এখানে ডাইজেস্ট হয়। আর এইটা হচ্ছে হলো এই যে আউটলেট ট্যাঙ্ক। এই তিনটাই মূলত ঘটনা, সবগুলোর মাপ আছে, কোনটা কিভাবে দিতে হবে এটা তোমরা দেখে নিবা। আর হচ্ছে হলো এই যে কাঁচামাল কি কি দেওয়া হয়, মূলত এইগুলাই হচ্ছে হলো এর বর্ণনা। আমরা বায়োগ্যাস মূলত কি জন্য করে থাকি আর কি, বায়োগ্যাস আমরা কি জন্য করি, এখানে আর একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হলো সুবিধা। সুবিধা আমরা কি জানো? তার কারণ আমরা মূলত যদি আমরা রান্নার জন্য যদি কাঠ পুড়াই, যদি কয়লা পুড়াই, যদি তেল পুড়াই, কিংবা যদি বিদ্যুৎ পুড়াই, যেভাবেই পুড়াই না কেন, বিদ্যুৎ তৈরি করার জন্য কয়লা পুড়াইলে কিংবা কাঠ পুড়াইলে তো এটা সরাসরি ধোঁয়ার মাধ্যমে পরিবেশ দূষণ করে। আবার যদি বিদ্যুৎ চালিত হই কিংবা যদি তেল, গ্যাস এগুলা দিয়ে তুলি, এই গ্যাসগুলা যদি কিন্তু মাটির থেকে যে পেট্রোলিয়াম জাতীয় বিভিন্ন শিলা জাতীয় পদার্থ থেকে কিন্তু এইগুলা তৈরি করা হয়, এবং এইগুলো উত্তোলনের সময়, প্রক্রিয়াজাতকরণের সময়, এমনকি বিদ্যুৎ উৎপাদনের সময়ও প্রক্রিয়াজাতকরণ, এই সব কিছুর ক্ষেত্রেই কিন্তু বিভিন্ন সময় পরিবেশের ক্ষতি করে থাকে। এবং একই সাথে এই যে এই সাপ্লাইগুলা কিন্তু সীমিত, বিদ্যুতের সীমাবদ্ধ, তারপরে দেখা যায় যে পেট্রোলিয়াম জাতীয় বিভিন্ন তেল, গ্যাস এগুলোও কিন্তু সীমাবদ্ধ। তো এইগুলা আমরা যতই ব্যবহার করবো আমাদের কিন্তু অভাব হয়ে যাবে। এই জন্য কিন্তু নতুন করে দেখা যায় যে লাইনের গ্যাস কিন্তু দেয় না, এখন দেওয়া বন্ধ আছে। তো তারপরে দেখা যায় যে বায়োগ্যাস কিন্তু পরিবেশ সম্মত, স্বাস্থ্যসম্মত, এটা দৈনন্দিন জ্বালানির চাহিদা মেটায়। তারপর আমার যে বাড়িতে যে প্রতিদিন গৃহস্থালী বর্জ্য পদার্থ যে তৈরি হইতো সেইগুলাও কিন্তু সুন্দর করে তাদেরকে হচ্ছে প্রক্রিয়াজাত করা গেল। তারপরে তার যে উৎপাদ হিসাবে যে আউটলেট ট্যাঙ্কে যে সারটা জমা হইলো সেটা আমরা জমিতে ব্যবহার করব। তারপরে এটা শুধু সমস্যা হচ্ছে হলো এটা স্থাপন করতে একটু শুরুর দিকে খরচের ব্যাপার আছে, পরবর্তীতে একবার যখন আমার এই সিস্টেমটা চালু হয়ে যাবে তখন কিন্তু আমার আর খরচের ব্যাপার নাই, তখন একটু মোটামুটি যত্ন নিলেই কিন্তু হবে আর কি। এই জিনিসটা আছে হচ্ছে হলো আচ্ছা। এরপরে আছে হচ্ছে হলো যে এই বিভিন্ন রকম জিনিস আছে যে বর্জ্য ব্যবস্থাপনা আছে আর কি। যে বর্জ্য ব্যবস্থাপনা কি, যে আমাদের যে গৃহস্থালী কিংবা কৃষিকাজের যে যে বিভিন্ন বর্জ্যগুলো আছে, যেমন বসত বাড়ি, খামার, তারপরে বিভিন্ন প্রাণী, মানুষের মল, খাবারের যেগুলা খাবার অযোগ্য অংশ, পাতা, ডাল পাতা, এইগুলা কিন্তু খুব বেশি ক্ষতিকর না। তো এইগুলা থেকে আমরা কি করতে পারি, এইগুলা থেকে আমরা প্রক্রিয়াজাত করে এই যে বর্জ্যগুলো থেকে কিন্তু আমরা বিভিন্ন গ্যাস জাতীয় পদার্থ, বিভিন্ন গ্যাস এইগুলা কিন্তু কাজে লাগাইতে পারি। এবং একই সাথে এই গ্যাসগুলো তৈরি হওয়ার পরে যে অতিরিক্ত উৎপাদ পদার্থ থাকলো সেই জিনিসগুলো কি আছে হচ্ছে হলো এই যে বিভিন্ন মাটিতে এগুলো যখন আমরা দিব তখন সেগুলো বিভিন্ন খাদ্য উপাদান সরবরাহ করবে। একই সাথে মাটির মধ্যে যে অণুজীবগুলো আছে তাদের কার্যকারিতাও কিন্তু তারা বৃদ্ধি করবে আর কি। তো এই জিনিসটা এখানে আছে হচ্ছে হলো এই যে বর্জ্য ব্যবস্থাপনায়, এই তো বর্জ্য ব্যবস্থাপনায় এই জিনিসগুলো আছে। তারপরে আছে হচ্ছে হলো যারা নাইট্রোজেন, ফসফরাস, সালফার এগুলো সরবরাহ করে, বিভিন্ন এনজাইম তৈরি করে, চর্বি কিংবা আমিষ জাতীয় পদার্থের বিপাক বা যে ভাঙ্গন, সংশ্লেষণ এগুলাকে নিয়ন্ত্রণ করে। তারপরে নাইট্রোজেন ভেঙে কিন্তু বাতাসে হচ্ছে হলো এই যে এই এনও কি বলবো অ্যামোনিয়া সরবরাহ করে, হ্যাঁ, কিংবা NO3, NO2 এইগুলা কিন্তু সরবরাহ করে আর কি। তো এই জিনিসগুলা তারপরে আছে হচ্ছে হলো যে বর্জ্যের সংগ্রহ এবং সংরক্ষণ, এই জিনিসগুলো প্রত্যেকটা পয়েন্ট হিসেবে আসতে পারে যে বর্জ্যের সংগ্রহ সংরক্ষণ কি। এই যে গৃহস্থালী যে খামারের বর্জ্য আছে এইগুলো আমরা কি একটা নির্দিষ্ট জায়গায় রাখবো, আলাদা জায়গায়, যেন ওইখানে থেকে বৃষ্টির পানিতে মিশে কোনো জায়গায় চলে না যায়, জলাশয় কিংবা অন্য কোথাও চলে না যায়। তারপরে হচ্ছে হলো আর একটা জিনিস আছে যে তাদেরকে মাটিতে চাপা দিয়ে কিংবা মাটির মধ্যে কিংবা দেখা যায় যে আলাদা একটা স্তূপ আকারে কিংবা একটা বাঁশের
মানে একটা কি বলবো এটাকে রাখার জন্য একটা পাত্র তৈরি করে এগুলোর ভিতরে কিন্তু এগুলো সংরক্ষণ করা যায়। তারপরে বর্জ্যের পুনর্চক্রায়ন আছে, সেইটা কি যে মানুষ তার খাদ্য চক্রে কিন্তু অবিরাম ধারায় বিভিন্ন মাছ তারপরে প্রাণী অণুজীব এইগুলা কিন্তু ব্যবহার করে। তা আমরা যখন খাদ্য খাই কোনো প্রাণী থেকে, দেখা যায় যে আমরা কি হয় যে বিভিন্ন প্রাণী থেকে আমরা কিন্তু সেগুলো খাইলাম, তো এগুলো খাদ্য হিসাবে আমাদের যাওয়ার পরে সেইগুলা কিন্তু বর্জ্য পদার্থ মলমূত্র হিসাবে কিন্তু মাটিতে চলে যায় সেইগুলা কিন্তু পরবর্তীতে আবার কি হয়, পরবর্তীতে ওইখান থেকে মাটি থেকে বিভিন্ন সার হিসাবে কিন্তু গাছ বা উদ্ভিদ যে আছে তারা কিন্তু পরবর্তীতে খায়। তে এই উদ্ভিদ গুলাকে খায় বিভিন্ন প্রাণী, এই প্রাণীগুলা থেকে কিন্তু আবার হচ্ছে হলো এই মানুষে কিন্তু চলে আসে, এই মানুষে কিন্তু চলে আসলো এই যে খাবার মানে খাবারগুলো আবার সরাসরি গাছ বা উদ্ভিদ থেকেও সরাসরি আমরা এখানে কিন্তু এই জিনিসগুলা খাই। এইভাবে কিন্তু চক্রাকারে কিন্তু ঘুরতে থাকে। তো এইগুলা কিন্তু পুনর্চক্রায়ন বলে, এইটা একরকম করে হয়। তারপরে হয় যে এই বর্জ্যের পুনর্চক্রায়ন একটা কয়েকটা পদ্ধতিতে হয়। একটা হচ্ছে হলো বায়োগ্যাস হয়, তারপরে হয় হচ্ছে হলো এই যে ভার্মি কম্পোস্ট, এইগুলোর মাধ্যমে পুনর্চক্রায়ন হয়। এরপরে কম্পোস্ট মানে বিভিন্ন সার তৈরি করে এইভাবে হয়। তারপরে সবুজ সার, এই মাধ্যমগুলোর মাধ্যমে আমাদের বর্জ্য পদার্থের পুনর্চক্রায়ন হয়। এই তো জিনিসগুলো। তারপরে আছে যে জৈব কৃষি, আমাদের একটা মানে এখানে কথাবার্তা আছে যে জৈব কৃষি কি। জৈব কৃষি হচ্ছে হলো এরকম একটা ব্যবস্থাপনা যেখানে হচ্ছে হলো রাসায়নিক পদার্থের পরিবর্তে রাসায়নিক সার বা বিভিন্ন রাসায়নিক যে আছে এইগুলো আমরা ব্যবহার করব না, এর পরিবর্তে আমরা বিভিন্ন জৈব পদার্থ ব্যবহার করে আমাদের বিভিন্ন পর্যায়ে আমার সার হইতে পারে, এটা কীটনাশক হইতে পারে, এই বিভিন্ন ক্ষেত্রে আমরা এই জৈব পদার্থগুলোকে ব্যবহার করব, রাসায়নিকগুলোকে ব্যবহার করব না। এইভাবে যে আমার যে চাষ পদ্ধতি এটাই কিন্তু জৈব চাষ। এইটা হচ্ছে হলো কি বলছে যে 1970 সালে জাপান তারা প্রথম শুরু করে। আমরা জানি যে জাপানরা কিন্তু বিভিন্ন উন্নত জাতি এবং বিভিন্ন মানব কল্যাণের বিভিন্ন রকম পদ্ধতি তারা বিভিন্ন সময় চেষ্টা করে বের করছে। পরবর্তীতে 1980 সালে পরবর্তীতে হচ্ছে হলো ইউএসএ আমেরিকা এই জিনিসটা করে। তো কিছু পদ্ধতি আছে এইখানে, পদ্ধতিগুলা 5টা পদ্ধতি আছে। সারিবদ্ধ ফসল যেটা আছে লাইন করে লাগাইতে হবে, তারপরে মিশ্র ফসল, আন্ত ফসল, মিক্সড ক্রপিং বা ইন্টার ক্রপিং, তারপরে আচ্ছাদন ফসল আছে, সবুজ সার, মালচিং, এই জিনিসগুলো। আচ্ছা, এইখানে জৈব সার আমরা যেহেতু বলছি যে জৈব পদার্থ ব্যবহার করব, তাহলে জৈব সারের কথা আমরা বললে আসবে হচ্ছে হলো গোবর, হাঁস মুরগির বিষ্ঠা, মলমূত্র, তারপরে হচ্ছে হলো বিভিন্ন হচ্ছে যে কি বলবো, তারপরে এই রক্ত, বিভিন্ন প্রাণীর রক্ত শুকানো, তারপরে ছাই, এই জিনিসগুলো আমরা ব্যবহার করব। জৈব কীটনাশক হিসাবে আছে যে নিম, ধুতুরা, বিষকাটালি, তো এই জিনিসগুলা, তারপরে তুলসী পাতা, এদের ফুল, তারপরে বাকল, বীজ, পাতা, যে জিনিসগুলো আছে এইগুলা থেকে প্রক্রিয়াজাত করে আমাদের হবে হলো জৈব কীটনাশক। তারপরে জৈব ওষুধ যেরকম আছে যে হচ্ছে হলো এই যে এইখানে উদাহরণ হিসাবে বলছে যে এই যে গ্লিরিসিজিয়া, এর পাতাটা সিদ্ধ করে আমরা গরুর উকুন বা আঠালি মারতে পারি আর কি, এটাও একটা জৈব ওষুধ। তারপরে আছে যে হচ্ছে হলো জৈব বর্জ্যের ব্যবহার আর পরিবেশ সংরক্ষণ আর কি। তো এই জিনিসগুলো এখানে কয়েকটা দৃষ্টান্ত হিসাবে উদাহরণ, জৈব কৃষির উদাহরণ হিসাবে কয়েকটা দিছে, এটা তোমরা দেখতে পারো যে এই যে কৃষি মানুষ জৈব পরিবেশ কর্মসূচি, এই যে যেটা আছে হলো AMF, তারপরে ক্রিশ্চিয়ান জৈব খামার কেনিয়া, ভিয়েতনামের ভ্যাক, ফিলিপাইনের সল্ট, থাইল্যান্ডের স্বনির্ভর পদ্ধতি, এই জিনিসগুলো। তো এখান থেকে আসবে জৈব কৃষি বলতে কি বুঝো। এর সাথে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে হলো এর প্রয়োজনীয়তা বা সুবিধা বা উপকারিতা, যাই বলো, যেভাবে ইচ্ছা সেভাবে পরীক্ষায় আসতে পারে। আমাদের উপকারিতাটা কি, আমরা যত রাসায়নিক পদার্থ ব্যবহার করব এটা কিন্তু আমাদের খাদ্য শৃঙ্খলে থেকে যায়, এবং রাসায়নিক পদার্থ ব্যবহার করলে দেখা যায় যে এটা যেমন উৎপাদন বাড়ায়, একই সাথে এটা মানুষের
শরীরে যখন খাদ্য শৃঙ্খলের মাধ্যমে ঢুকে যায়, এটা দীর্ঘমেয়াদে কিন্তু মানুষের বিভিন্ন ক্ষতি করে, যেমন পেটের পীড়া হোক বা ক্যান্সার, কিডনি রোগ, মস্তিষ্কের সমস্যা, এখন বিভিন্ন দুরারোগ্য রোগ কিন্তু খুব বেশি পরিমাণে দেখা যায়। এইগুলো মূলত এই যে রাসায়নিক পদার্থের যথেচ্ছ ব্যবহার এর কারণেই কিন্তু হয়। এইগুলাই প্রয়োজনীয়তা। এর কলা কৌশল হিসাবে কি আছে, যে একটা আছে প্রয়োজনীয়তা আর একটা হচ্ছে হলো কলা কৌশল। তো এখানে কলা কৌশল হিসাবে কি আছে? কলা কৌশল হিসাবে আছে যে এই যে বিভিন্ন আইন কানুন ঠিক করতে হবে, কীটনাশক রাসায়নিক ব্যবহার না করে জৈব কীটনাশক বালাইনাশক ব্যবহারে উৎসাহিত করতে হবে। তারপরে হচ্ছে হলো সার হিসাবে বিভিন্ন গাছপালা এবং প্রাণীর যে বর্জ্য পদার্থ আছে এগুলো ব্যবহার করতে হবে। তারপরে কৃষকদেরকে সবুজ সার, তারপরে মাঠের জৈব পদার্থ দেওয়ার জন্য উৎসাহিত করতে হবে। তারা আচ্ছাদন ফসল ব্যবহার করবে, ভার্মি কম্পোস্ট কিংবা কম্পোস্টকে সার হিসাবে ব্যবহার করবে। এই জিনিসগুলা ব্যবহার করতে হবে আর কি। এখানে এই বিভিন্ন ধরনের জৈব কীটনাশক আছে আর কি, এইটা তোমরা পড়ে নিবা। এই যে বিভিন্ন জৈব কীটনাশক, বিভিন্ন জৈব কীটনাশক সমূহের নাম এখানে 10-12টা দেওয়া আছে, এবং কোন গাছের, এই যে গাছের নামটা আর কি, কি গাছ, আর একই সাথে গাছের হচ্ছে হলো কোন অংশ ব্যবহার করা হয়, এই জিনিসটা এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে হলো 3.3-এ আছে এই, আচ্ছা এখানে একটা জিনিস বাদ গেল, যে জৈব কৃষির তেইকেই বৈশিষ্ট্য, এটা তোমরা পড়ে নিও, রিডিং দিয়ে নিও আর কি একবার, অতটা ইম্পর্টেন্ট এটা না। আর এখানে আছে যে বৃক্ষ সংরক্ষণ ও ব্যবস্থাপনা, কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ প্ল্যান্ট, সংরক্ষণও করতে হবে আর ব্যবস্থাপনাও করতে হবে। সংরক্ষণ কেমন, যে আমরা যে আমাদের বৃক্ষ কিংবা যে সম্পদ আছে এই জিনিসগুলোকে আমরা ঠিকঠাক মতো এই তাদেরকে হচ্ছে হলো খুব যে কেটে ফেলবো, কেটে একদম ডিফরেস্টেশন করে ফেলবো সেটা করব না, এমনকি তাদের ব্যবস্থাপনা করব। নতুন নতুন কোথায় গাছ লাগানো যায়, কোথায় নতুন বন তৈরি করা যায়, কিংবা যে বন একটা ধ্বংস হয়ে যাচ্ছে, কিংবা মানুষজন কেটে ফেলতেছে, পাহাড় কেটে ফেলতেছে, তো এই জিনিসগুলোকে কিভাবে সংরক্ষণ করা যায় এবং তাদেরকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচানো যায়, এই জিনিসটাই কিন্তু ব্যবস্থাপনা আছে। তো এখানে আছে হচ্ছে হলো 3.3-এর মধ্যে আছে বৃক্ষের প্রয়োজনীয়তা। এইটা অনেক রকম প্রয়োজনীয়তা আছে, প্রয়োজনীয়তা বলে শেষ করার নাই। শুরুতেই হচ্ছে হলো যে আমরা এখান থেকে কিন্তু অক্সিজেন পাই। তারপরে এরা হচ্ছে হলো কার্বন ডাইঅক্সাইড, বাতাসের হচ্ছে কার্বন ডাইঅক্সাইডকে কমায় দেয়, অক্সিজেনকে হচ্ছে হলো বৃদ্ধি করে। তারপরে হচ্ছে হলো গ্রিন হাউস যে গ্যাসগুলো আছে, গ্রিন হাউস প্রভাব কমায়। তারপরে ওজোন স্তরকে রক্ষা করে, তাপমাত্রা কমায়। তারপরে হচ্ছে হলো যে আমার এই তারা ভূমিক্ষয় রোধ করে। তারপরে হচ্ছে হলো যে আমার টপ সয়েল যদি বাতাসে কিংবা বৃষ্টির পানিতে ধুয়ে যায়, এইটাকে রোধ করে, খরা দূর করে। তারপরে জ্বালানি, গোখাদ্য এই হিসাবে ব্যবহার করা যায়, দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে। তারপরে জীববৈচিত্র্য রক্ষা করে। যত রকম আছে সব লিখে দিবা আর কি, এখানে 15টা আছে, এরকম সব লিখে দিতে হবে। আচ্ছা, আমরা সবাই জানি যে হচ্ছে হলো একটি দেশের কিন্তু 25% বনভূমির প্রয়োজন কিসের জন্য, তার স্বাভাবিক জীববৈচিত্র্য কিংবা পরিবেশের জন্য, কিন্তু আমাদের এখানে মাত্র 17.26% বর্তমানে কিন্তু আছে, যেটা আমরা চেষ্টা করতেছি বাড়ানোর জন্য আর কি, বাড়ানোর জন্য আমরা এখানে চেষ্টা করতেছি। এবং এই বাড়ানোর জন্য কয়েকটা কর্মসূচি আছে। সেই কর্মসূচিগুলো কি, এই জিনিসগুলো কিন্তু আসবে, যে সামাজিক বনায়ন, কৃষি বনায়ন, বসত বাড়ির কৃষি বনায়ন আর বৃক্ষরোপণ প্রচারাভিযান, এই সবগুলাই কিন্তু আছে। এই যে ক থেকে ক, খ, গ, ঘ, এই 4টা আছে। শুরুতেই হচ্ছে হলো যে সামাজিক যে বনায়ন আছে, সামাজিক বনায়ন জিনিসটা কি, মূলত সহজ কথায় বললে হচ্ছে হলো যে স্থানীয় জনগণকে উৎসাহিত করে তার বাড়ির আশেপাশে, যেমন হচ্ছে হলো যদি তার বাড়ির আশেপাশে যদি কোনো রাস্তা, মহাসড়ক, রেলপথ কিংবা ড্রেন, বাঁধ এইগুলা থাকে, এইসব জায়গায় আমরা কাঠ জাতীয় বিভিন্ন গাছ লাগাবো। তারপরে খোলা মাঠ, তারপরে রেলপথের পার, রাস্তা, পুকুর পার, সরকারি ভবনের আঙিনায়, তারপরে গোষ্ঠীভিত্তিক বনায়ন, এই জিনিসগুলো। তার মানে মূলত
জনপদ যেখানে বসবাস করে সেই বসবাসকৃত এলাকার যে চারপাশে যে আছে এইটা তো থাকবেই, একই সাথে যেগুলো সরকারি যেসব জমি আছে, সরকারি সম্পদ আছে, এইসব অনুৎপাদনশীল জায়গাগুলোতে বনায়নের কাজ করাটাই সামাজিক বনায়ন। এরপরে আছে হচ্ছে হলো কৃষি বনায়ন। কৃষি বনায়ন কি, যে এখানে এই যে আমরা মিক্সড ক্রপিং, ইন্টারক্রপিং এর কথা বললাম, তো এইখানে কিন্তু এই যে কৃষি যে বিভিন্ন ধান পাট সহ যেগুলো কৃষি যে জাতীয় উদ্ভিদ আছে এর সাথে বিভিন্ন বৃক্ষ জাতীয় উদ্ভিদকে সম্পর্ক স্থাপনের মাধ্যমে তাদের যে বনায়ন করা, এটাই কিন্তু যে কৃষি বনায়ন আছে। এরপরে আছে বসত বাড়ির কৃষি বনায়ন। এইটা মূলত কৃষক তার বসত বাড়ির আশেপাশে একটা দুইটা ঔষধি গাছ, দুইটা ফলের গাছ, দুইটা বনজ গাছ এগুলো লাগায়, তার যেটা নিজস্ব চাহিদাও মিটলো, একই সাথে পরিবেশের উন্নয়ন হলো, এই জিনিসগুলো তার বসত বাড়ির বনায়ন। একই সাথে আছে যে বৃক্ষরোপণ প্রচার অভিযান। বাংলাদেশে এখন কিন্তু বৃক্ষরোপণ কিন্তু প্রচার করা হয়, বৃক্ষরোপণ সপ্তাহ আছে, বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান করে কিন্তু দেখা যায় যে কেউ কোনো কি বলবো কোনো নেতৃত্ব স্থানীয় লোক কিংবা কোনো গণ্যমান্য ব্যক্তি কোথাও গেলে কিন্তু দেখা যায় যে একটা বৃক্ষরোপণ করে, স্মৃতি হিসাবেও থাকে, একই সাথে ওই গাছটা বড় হইলে সে কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা পাবে আশেপাশের মানুষ ওইখান থেকে। তারপরে হচ্ছে হলো মানুষকে এখন উপহার হিসেবে বৃক্ষ দেয়, বৃক্ষরোপণ করলে তার পুরস্কারের ব্যবস্থা থাকে। তো এই জিনিসগুলো হচ্ছে হলো বৃক্ষরোপণ প্রচার অভিযান এর অংশ। তারপরে এই কৃষিতে জৈব বর্জ্যের ব্যবহার, যে জিনিসগুলো বললাম যে ওই যে বায়োগ্যাস তৈরি করে ওইগুলো তো আমরা করতেই পারি, একই সাথে কিন্তু আমরা বিভিন্ন কম্পোস্ট সার, এমনকি ভার্মি কম্পোস্ট সার, এই জিনিসগুলোতে কিন্তু আমরা তৈরি করে, মূলত ঘটনাটা কিছুই না, জৈব যে বর্জ্য পদার্থ আছে এগুলাকে আমরা নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট মাত্রায় পচায় সেই জিনিসগুলো হচ্ছে হলো মাঠে হচ্ছে প্রয়োগ করব। তো এইখানে যে জিনিসগুলো আছে যে জৈব বর্জ্য পচানো, এটা আছে হচ্ছে হলো 3 নাম্বার পয়েন্টে এইখানে আছে 56 পেজের, যে জৈব বর্জ্য পচানো। এইখানে জৈব বর্জ্য পচায় কিভাবে, যে মাটিতে যে বিভিন্ন অণুজীব আছে তারাই কিন্তু মূলত জৈব পদার্থগুলো পচায়। এর মধ্যে আছে হচ্ছে হলো বিভিন্ন ব্যাকটেরিয়া, তারপরে আছে হচ্ছে হলো বিভিন্ন ভাইরাস, তারপরে আছে হচ্ছে হলো প্রোটোজোয়া, তারপরে আছে হচ্ছে হলো বিভিন্ন নেমাটোড। এরাই কিন্তু মূলত জৈব পদার্থগুলো পচায়। এরা উদ্ভিদের পচানোর ফলে কি বিভিন্ন মুখ্য এবং গৌণ যে খাদ্য উপাদানগুলো আছে এরা কিন্তু গাছ পরে ওইখান থেকে সংগ্রহ করে, তারপরে বিভিন্ন এনজাইম থাকে, মুখ্য গৌণ খাদ্য উপাদান পায়, তারপরে পায় হচ্ছে হলো এনজাইম। এই জিনিসগুলো কিন্তু মূলত জৈব পদার্থ পচানোর মাধ্যমে আমরা সাপ্লাই পেয়ে থাকি। আর এছাড়াও আরো কি হয়, যে এইগুলা থেকে পশু পাখি ও মাছের খাদ্য হিসাবে ব্যবহার করা যায়, জৈব সার সরাসরি ব্যবহার করা যায়। অনেক জৈব পদার্থ কিন্তু আমরা জ্বালানি হিসাবে গোবরের খুঁটা কিংবা এগুলা থেকে প্রক্রিয়াজাত করে কিন্তু আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি। তারপরে অনেকগুলাকে কিন্তু আমরা আচ্ছাদন ফসল মালচিং হিসেবে ব্যবহার করি। তারপরে কিছু আছে যে ডালপালা দিয়ে আমরা শাকসবজি, লতা জাতীয় যেসব শাকসবজি আছে এদের মাচা তৈরি করি। এইখানে আছে হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে ভার্মি কম্পোস্ট। এটা পরীক্ষার জন্য যেমন গুরুত্বপূর্ণ, একই সাথে কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল লাইফেও অনেকেই কিন্তু জৈব সার হিসাবে ভার্মি কম্পোস্টের খামার করে কিন্তু ওইগুলো বিক্রি করে এখন কিন্তু স্বনির্ভরশীল হচ্ছে। এইখানে হচ্ছে হলো উৎপাদন পদ্ধতি আছে। উৎপাদন পদ্ধতি এটা কেমন, যে এইখানে শুরুতে দেখা যায় যে এটা মূলত ওই যে এই প্ল্যান্ট আকারেও করা যায়, কিংবা এই যে কি বলে এগুলাকে গ্রামীণ যে টয়লেট তৈরি করার জন্য যে স্ল্যাবগুলো আছে এইগুলোর ভিতরেও কিন্তু এখন করা যায়। তারপরে হচ্ছে হলো যে ইটের একটা সুন্দর তৈরি করে একটা মানে একটা কি বলবো স্থায়ী সেটআপ তৈরি করে এর মধ্যেও কিন্তু এই জিনিসগুলো করা যায়। এইখানে গোবর, তারপরে বিভিন্ন শাকসবজি, লতা পাতা এই জিনিসগুলো দেওয়া হয়, দিয়ে হয়ে ওইগুলাকে ওইখানে তারপরে বিভিন্ন প্রকার কেঁচো, লাইভ কেঁচো এনে কিন্তু জীবন্ত কেঁচো এনে দেওয়া হয়। এবং এই কেঁচোগুলা আমরা জানি যে এই কেঁচোগুলা এই যখন এই গোবর কিংবা এই জিনিসগুলা খায় তো তাদের
মল হিসাবে যে জিনিসগুলো বের হয়ে আসে বর্জ্য পদার্থ, এইগুলোই কিন্তু সার। পরবর্তীতে তারা ওইখানে বংশ বিস্তার করে, বংশ বিস্তার যখন করে তো তারাও আবার এই জিনিসগুলো, এই যে আমরা এখানে কাঁচামাল হিসাবে যে পদার্থগুলো দিছি সেগুলো খেয়ে সার তৈরি করবে। পরবর্তীতে এখান থেকে সারগুলা সংগ্রহ করা হয় এবং যে কেঁচোগুলা পাওয়া যায় সেইগুলোকে পরবর্তীতে আর একটা যে প্ল্যান্ট আছে ওইটাতে আবার যেখানে জৈব পদার্থ দেওয়া হয়েছে, গোবর এগুলা যা বললাম, এগুলা ঘাস লতা পাতা দেওয়া হয়েছে, তো সেইগুলাতে আবার ওই কেঁচোগুলো ছেড়ে দেওয়া হয়। এইভাবে বারবার ধাপে ধাপে একটা থেকে আর একটা, তারপর এটা থেকে আর একটা, এইভাবে দিয়ে কিন্তু আমরা কন্টিনিউয়াস ভার্মি কম্পোস্ট বা কেঁচো সারের যে ইগুলা পেয়ে থাকে। এখানে গুরুত্বপূর্ণ কিছু আছে যে শুরুতে বলছে যে 100টি কেঁচো দিয়ে শুরু করা যায়। তারপরে হচ্ছে হলো এখানে লাগে হচ্ছে হলো এই যে এইটাকে চট দিয়ে কিংবা নারিকেল পাতা দিয়ে ভিজে তাকে ঢেকে রাখতে হবে। তারপরে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে হলো চারপাশে এই পরিখা, মানে ড্রেনের মতো, একদম সরু ড্রেনের মতো এরকম খনন করে এইখানে সবসময় পানি রাখতে হবে, যেন এই জায়গাগুলোতে এই পিঁপড়া না ঢুকতে পারে। তখন পিঁপড়া আসে এই যদি এই কম্পোস্টে ঢোকে তো তারা কিন্তু কেঁচোগুলাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারবে, তবে এদেরকে মেরে ফেলবে আর কি। এইভাবে বলছে যে এইভাবে রাখলে 2 থেকে 3 মাসের মধ্যে সার তৈরি হবে। পরবর্তীতে ওই যে কথাটা বললাম, চালনি দিয়ে চেলে সার কেঁচো আলাদা করে ওই কেঁচোগুলোতে পরের প্ল্যান্টে দিয়ে দিতে হবে, তখন আবার ওইখান থেকে তৈরি হবে। কেঁচো সারের এইখানে আছে হচ্ছে হলো বৈশিষ্ট্য কিছু আছে, কি দিয়ে কি করা হয়, কি কি পুষ্টি উপাদান দেয়, কি কি হরমোন দেয়, এই উপকারিতাগুলা, বৈশিষ্ট্য অথবা উপকারিতা বা প্রয়োজনীয়তা যেভাবেই বলো, যে কোনো একটা আসতে পারে। তো এই জিনিসটা আসলো। ব্যবহার পদ্ধতি, তারপর আছে যে ব্যবহার পদ্ধতি, মানে কিভাবে এইটা ব্যবহার করা হয়, কোন কোন ফসলের জন্য কত গ্রাম করে বিঘা প্রতি এখানে দেয়া আছে। এই জিনিসগুলো তোমরা পড়ে নিও, এইটা বোঝার কিছু নয়। হয়তো এখানে কয়টা আছে, 1 2 3 8টার মতো আছে। তোমরা এখান থেকে 4টা কিংবা 5টা মেইন যে ফসলের এটা পড়ে নিবা, যে বিঘা প্রতি কিংবা মাদা প্রতি কিংবা জমি প্রতি প্রতিটা গাছে কতগুলো করে, মানে কতখানি করে কি পরিমাণ দিতে হয় আর কি। এরপরে আছে হচ্ছে হলো গুরুত্বপূর্ণ আরেকটা, যে 3.5-এ এটা পরীক্ষায় আশা করি অবশ্যই আসবে, সেটা হচ্ছে হলো যে পরিবেশ ও টেকসই উন্নয়ন। এটা আমরা সবাই জানি যে এসডিজি নিয়ে একটা কথাবার্তা হচ্ছে, যে এই যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, যেটা মানে আমরা মূলত সাস্টেইনেবল বলতে কি বোঝায়, যে আমরা সম্পদগুলোকে এরকমভাবে ব্যবহার করব যেটা আমাদের যে চলমান যে আমরা প্রজন্ম আছে এরাও যেন আমরা এই সম্পদগুলো ব্যবহার করতে পারি, একই সাথে ভবিষ্যৎ যে প্রজন্ম আছে তাদের জন্যও যেন সম্পদগুলা অভাব না হয়, সবার জন্য যেন সম্পদের সঠিক প্রাপ্যতা এবং সরবরাহ যেন বজায় থাকে। এই জিনিসটাই হচ্ছে হলো টেকসই উন্নয়ন আর কি। তো এইখানে কিছু ব্যাপার স্যাপার খেয়াল করতে হয়, যে আমরা এরকম অর্থনৈতিক ব্যবস্থা স্থাপন করব যেটা যেন এই সম্পদের এরকম ব্যবস্থাপনায় কোনো ক্ষতিগ্রস্ত, মানে কোনো বাধা না দেয়, পরিবেশের ক্ষতি না করে, জীববৈচিত্র্যের ক্ষতি না করে। এরকম আমরা কৃষি কিংবা এরকম শিল্প এই জিনিসগুলোকে স্থাপন করব না, আইন করে এইগুলা স্থাপন করা বন্ধ করা হয়। তো এই জিনিসগুলাই আছে। তারপরে টেকসই পরিবেশ কয়েকটা ধারণার উপরে যে আছে, এটা হচ্ছে হলো যে আমাদের যে কোনো আমরা কার্যকলাপে চালাই, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক যাই হোক, আমাদের মূল লক্ষ্য পরিবেশের ক্ষতি করব না। তারপর আমরা জানি যে পৃথিবীর সম্পদ সীমাবদ্ধ, এই সীমাবদ্ধ সম্পদকে কিভাবে ব্যবস্থাপনা করে অনেকদিন ব্যবহার করা যায়, এই জন্য এইটা আর একটা গুরুত্বপূর্ণ। তারপরে হইতেছে হলো আমরা পরিবেশ থেকে যে মানে যেভাবে যে পরিবেশের বিভিন্ন সম্পদ ব্যবহার করে যে উপকারিতা লাভ করতেছি, তো এইখানের লাভ থেকে কিছু অংশ দিয়ে আমরা ওই সম্পদকে আবার মানে পুনঃস্থাপনের ব্যবস্থা করব। এই জিনিসগুলো এইখানে 3টা জিনিস আছে, যে টেকসই উন্নয়নের মূল ধারা হচ্ছে হলো টেকসই, এইখানে আছে হচ্ছে হলো টেকসই পরিবেশ, একই সাথে হচ্ছে হলো টেকসই এইখানে অর্থনীতি, মানে মূলত অর্থনীতি, পরিবেশ আর হচ্ছে হলো সামাজিক ব্যবস্থা বা যে সমাজ, এই 3টা জিনিসকে একসাথে ব্যবহার করাই কিন্তু এই টেকসই ব্যবস্থাপনার অংশ। এখানে এমডিজি এসডিজির কথা বলা আছে আর কি, যেটা আগে ছিল এমডিজি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, যেটা ছিল 2015 সাল পর্যন্ত।
পরবর্তীতে এইখান থেকে একে আরও সম্প্রসারিত করে 2030 সালের লক্ষ্যমাত্রা নিয়ে এখানে 17টা লক্ষ্য, 169টা সহকারী লক্ষ্য, এই জিনিসগুলো নিয়ে কিন্তু এইখানে পরবর্তীতে এসডিজি করা হয়েছে। এর উদ্দেশ্যই হচ্ছে হলো টেকসই উন্নয়ন, টেকসই পরিবেশের উন্নয়ন করা। তো তোমাদের ক্লাস আজকে আপাতত এরকমই ছিল। তোমরা তোমাদের রুলগুলো দিয়ে দিও, পরবর্তীতে ওইখান থেকে তোমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হবে। তো আপাতত ধন্যবাদ সবাইকে। ক্লাস কি হয়েছে না হয় না, এন্ড করা যাচ্ছে না।